মল্লিকার্জুনের কাহিনীটি ভারী সুন্দর। এটা ঘটনাটা এরকম, একবার ভোলানাথ ও পার্বতী তাদের দুই পুত্রের বিবাহ স্থির করেন এবং কার আগে হবে সেই নিয়ে সিদ্ধান্তে না আসতে পেরে গণেশ ও কার্তিককে বলেন যে আগে পৃথিবী প্রদক্ষিণ করতে পারবে তারই আগে বিয়ে হবে। পিতা, আমার যৌবন ক্ষয় হচ্ছে, আমার বিবাহের অনুমতি দিন। আমি জ্যেষ্ঠ, আমার আগে কিভাবে ভাইয়ের বিবাহ হয়? যে প্রথমে সমগ্র পৃথিবী প্রদক্ষিণ করে ফিরে আসবে তার বিবাহ আগে হবে। এই দেহে পৃথিবী প্রদক্ষিণ অসম্ভব, কিন্তু শাস্ত্রে পিতামাতাই তো পৃথিবীর সমান। পিতামাতাই আমার পৃথিবী, এই প্রদক্ষিণেই আমার ভুলোকে পরিক্রমা সম্পূর্ণ। দেবী, এ কেবল আমাদের পুত্র নয়, এ পরব্রহ্মের জ্ঞান মূর্তি। কার্তিক ফিরে এসে এটা দেখে ও জেনে ভয়ঙ্কর রেগে প্রতিজ্ঞা করে সমস্ত ত্যাগ করে কৈলাস ত্যাগ করে চলে যাবেন এবং আজীবন কুমার থাকবেন। শোনা যায় কর্ণাটকের কুমার পর্বতে তিনি থাকতেন এই পৃথিবী ছাড়ার আগে পর্যন্ত। এই অভিমানী সন্তানকে খুঁজে বের করতে শিব ও পার্বতীকে কৈলাস ছেড়ে দক্ষিণ ভারতের পথে পাড়ি দিতে হয়। বলা হয় প্রথমে তারা এই শ্রীশৈলম পাহাড়ের ওপরে এসেছিলেন। শিব একটি অর্জুন গাছ ও তাকে ঘিরে থাকা মল্লিকা অর্থাৎ জুঁই ফুলের লতা ছিলেন পার্বতী। এভাবেই মল্লিকার্জুন নাম আসে ও ওখানে এইভাবে শিব শক্তির তৈরি হয়। তো রেডি, আমরা বেরোবো এখন। আমরা টুকটাক সামনের কাছের ধারে যেগুলো দেখার আছে একটু প্রসাদ, কাল তো রাত্রি লাড্ডুর কাউন্টার খুঁজে পাইনি, লাড্ডু কিনবো। ভীষণ ভালো ওয়েদার, সকালে 31 ডিগ্রি আর রাতের মানে ভোরবেলা মিনিমাম টেম্পারেচার হচ্ছে 17 ডিগ্রি, 17 ডিগ্রি, 31 আর 17। তো রেডি, এবার আমরা ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট মানে এই ব্রাঞ্চ টাইপের। এরকম লুজ অনিয়ন টনিয়ন দেওয়া ভেতরে। এখানে আমার জিজ্ঞেস করে নিচ্ছে, কারণ শিবরাত্রির জন্য অনেকেই অনিয়ন খায় না, সব জায়গাতেই জিজ্ঞেস করছে অনিয়ন দেবো। যেরকম করে মশলা ধোসা দিয়েছে, বেশ ভালো, কি সুন্দর গাজর ক্র্যাশ করে, বিট ক্র্যাশ করে, মটরশুঁটি দিয়ে ভালোই ব্রেকফাস্ট হলো। টেস্ট খুব ভালো। কাল যা রাত্রিরে খেয়েছি সে ভয়ঙ্কর। তার সাথে একটা অদ্ভুত ঘটনা, ওদের চিনি বোঝে না, বললাম একটু চিনি দিতে, বলে চিনি এখান থেকে ওই রাস্তা দিয়ে চলে যান, ওই নিচে গিয়ে জাগেরি হিউম্যান জাগেরি চিনি জাগেরি কি মানে কিছুতেই বোঝাতে পারছি না যে তোমাদের খাবার মানে খাবারের জন্য লাগবে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম একটা গজা টাইপের জিনিস পেলাম। গজা গজা টাইপের নেই, গজাই তো তেলে ভাজা, ঠিক আছে। রেস্টুরেন্টটা পুরো ওড়িয়া ফ্যামিলি, মানে ওড়িয়া, সেই জন্যই গজা বানিয়েছে। তাই ভাবছি এরকম পরিস্থিতিতে এসছি। ব্রেকফাস্টের পর আমরা চললাম মন্দিরের দিকে। পাশেই রয়েছে ডাকঘর, বিরাট মেলা বসেছে। শিবরাত্রির যে কি বিশাল জনসমাগম আর মেলা, তা দেখে খুব ভালো লাগলো। মানুষের মধ্যে কত উৎসাহ উদ্দীপনা, তার থেকেও বেশি রয়েছে সরলতা, যা এখনো এখানে বর্তমান।
সবাই টিকা লাগাচ্ছিল, আমরাও লাগালাম। রাত্রিরে এইসব জায়গা রাস্তা কিছুই খুঁজে পাইনি, সেই জন্যে কোনো দিকেই আর দর্শন করার পর যেতেই পারিনি। একবার চেষ্টা করেছিলাম লাড্ডু আনতে, কিন্তু পাইনি। প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে ম ম করছে গন্ধ লাড্ডুর, ঘি কর্পূরের গন্ধে চারিদিক মাতোয়ারা। ঢুকেছিলাম কাল, এটা দিয়ে কাল ঢুকেছিলাম, কিন্তু কোনো মানে নেই যাও করে। তবে হ্যাঁ, ওই আর কি, ঢোকার সময় ঠেলাঠেলি নেই, মোটামুটি মন্দিরের সামনে যাওয়া পর্যন্ত। এই যে সব খালি পায়ে হেঁটে চলেছে, একটা নির্দিষ্ট রঙের ধুতি, খালি গায়ে, মাথায় একটা পোঁটলা নিয়ে, এরা নিষ্ঠা করে যায়, তাই আলাদা লাইনে পুজো দেয়। এদেরকে বলে শিবমালা, ঠিক যেরকম শবরীমালা। এটা ওখানেও বাঘের খাঁচার মতন চলছি তো চলছি, কিন্তু নিতেই হবে। এলাম যখন, তখন লাড্ডু নেবো না, কিছু তো নিয়ে যেতে হবে। প্রসাদে দেওয়া হয়, সেসব জমা করা হয়। তো কি ভয়ঙ্কর ভিড়, বাপরে বাপ! এটা কখনো রাত্রিবেলা খুঁজে পাওয়া সম্ভব ছিল? এতক্ষণ লাইন দিয়ে ওটা প্যাকেট নিলাম, এখন লাড্ডু। প্রথমে কুপন নিতে হয়, পার পিস 20 টাকা। তারপর পাশের কাউন্টার থেকে নিতে হয় প্লাস্টিকের ব্যাগ। অপূর্ব লাড্ডু সংগ্রহ করে বাইরে এসে ছবি তুললাম, তারপর রওনা দিলাম। কৃষ্ণা নদী ও দুপাশের মনোরম দৃশ্য ক্যামেরাবন্দি করে আবার চললাম। এবারের মতন যাত্রা বিরতি দিলাম। হায়দ্রাবাদ থেকে ছেলের বাড়ি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে, কিন্তু মনে মনে ছিল যে যদি শিবরাত্রির পরের দিন সোমবারে অরিজিনাল সোমনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন করা যায়। কেমন করে বলবো পরের এপিসোডে, কারণ সেটা আছে ব্যাঙ্গালোরের কাছেই, গাড়িতে যাওয়া যাবে। স্টে টিউন। ভালো লাগলে লাইক আর কমেন্টস করতে ভুলবেন না, আর শেয়ার করে দেবেন সবাইকে জানানোর জন্য। অনেক ধন্যবাদ।